আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র নিয়ে নানান মানুষ নানান কথা বলি। সরকারের উমুক পরিবর্তন দরকার, তুমুক পরিবর্তন দরকার, এই হয়েছে ওই দরকার, ওই হয়েছে ওই দরকার, এমন কথা বলার লোকের অভাব নেই। তাছাড়া বর্তমান যে গণতান্ত্রিক সরকার বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, তাদের ক্রমান্বত যে দুর্নীতির হার, তারপর হচ্ছে অর্থ আত্মসাৎ, অর্থ কেলেঙ্কারি, এই যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, পরিবর্তন না বলা যায় যে সরকার ব্যবস্থার এই যে দুর্নীতি হয়ে আসতেছে পরম্পরায়, এটা আগের থেকে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এই কারণটার জন্য গণতান্ত্রিক সরকারের উপর থেকে মানুষের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। মানুষ ভরসা করে একজন জনপ্রতিনিধি বানায় ভোট দিয়ে, আশা করে যে এই মানুষটা আমাদেরকে আশার আলো দেখাবে, সামনে এগোতে সাহায্য করবে। আর সেই প্রতিনিধি ভোটে জিতে ওই মানুষদেরই মাথায় হাগু করে। যারা ক্ষমতায় আসে তারা আর ক্ষমতা ছাড়তে চায় না, দুর্নীতি লুটপাট তারাই করে সব, যে কোনো দলই হোক না কেন। আমি এক্স্যাক্টলি কোনো নাম বলবো না, এই দল এই দুর্নীতি করে, ওই দল ওই দুর্নীতি করে। সব দল, ক্ষমতায় যে দল আছে সব দলই ক্ষমতা একবার পেলে ক্ষমতার অসৎ উপায়ে ক্ষমতা ব্যবহার করে। আমার আলোচনা এটা নয়, আমার আলোচনা বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে নিয়ে। সক্রেটিস কিভাবে সমাজের এই যে ছোটোখাটো থেকে বড় সমস্যাগুলো কিভাবে দেখতেন, তার মতে আদর্শ একটি সমাজ গঠন করার জন্য আমাদের করণীয় কি, কিভাবে সরকার গঠন করা উচিত, তিনি বিস্তর একটি আলোচনা করেছেন, বই লিখেছেন, বলে গেছেন। সক্রেটিসের আদর্শ রাষ্ট্রের প্রথম কথা হচ্ছে, প্রথম স্থানে থাকবে দার্শনিকগণ। প্রথম স্থান বলুন বা সরকারে বলুন, সরকার গঠন করবে, প্রথম স্থানে থেকে দেশ পরিচালনা করবে, সমাজের বিভিন্ন দায়িত্বে বা প্রথম স্থানে থেকে দেশের বিভিন্ন কাজ কর্ম সাধন করবে হচ্ছে দার্শনিকগণ। তাহলে এই যে দার্শনিকগণ, আগে প্রথমে আমরা জেনে নিই যে দার্শনিক কারা। সমাজের এই বদ্ধ চিন্তা থেকে বের হয়ে যারা নতুন করে চিন্তা করতে পারে, নতুন করে ভাবতে পারে, সমস্যাগুলো নিয়ে ক্রমান্বয়ে নতুন করে চিন্তা সাজিয়ে চিন্তার বিপরীতে কাজ করে নতুন সমাধান বের করতে পারে, তারাই হচ্ছে দার্শনিক। সমাজের ক্ষমতাবান ব্যক্তি বা প্রথম স্থানে থাকবে, সরকার গঠন করবে, সরকারের ক্ষমতাবান লোক হবে এই দার্শনিকগণ। এখানে তার একটা সুন্দর যুক্তি রয়েছে। ধরুন মধ্য সমুদ্রে একটি জাহাজ আছে, এই জাহাজে 2000 যাত্রী আছে, জাহাজটিকে একটি গন্তব্যে পৌঁছাতে হবে। এখন আপনি যদি ওই জাহাজটিকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই হচ্ছে যাত্রী আছে 2000, ওই 2000 যাত্রীর মধ্য থেকে অশিক্ষিত যে জাহাজ চালাতে জানে না, কোনটা কি করতে হবে বোঝে না, ওই একজনকে ধরে এনে আপনি যদি জাহাজ চালানোর দায়িত্ব দেন যে তুমি জাহাজটা সুন্দর করে তীরে নিয়ে যাও, তাহলে সে কি পারবে? নাকি আপনি যদি দক্ষ একজন নাবিককে, যে জাহাজ চালানো বোঝে আর বুদ্ধিদীপ্তিদের মাধ্যমে সে অভিজ্ঞ আছে, তাকে বসান যে তুমি জাহাজটা চালিয়ে তীরে নিয়ে যাও, সে পারবে। বলুন যে অদক্ষ নাবিক পারবে নাকি দক্ষ নাবিক পারবে? সুতরাং তার এই যে আদর্শ রাষ্ট্রকে তিনি একটি জাহাজ হিসেবে বলেছেন যে একটি জাহাজ যদি তীরে নিতে হয় সুন্দর করে চালিয়ে, তাহলে দক্ষ নাবিক পারবে। আর এই সমাজের দক্ষ নাবিক কারা? দার্শনিকগণ হবে। এটা হচ্ছে তার যুক্তি। দ্বিতীয় স্থানে থাকবে সমাজের সৈনিকগণ। বিপদে আপদে দেশের জন্য লড়াই করে, নিজের জীবনের পরোয়া না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করে, দ্বিতীয় স্থানে তাদের রাখতে হবে। সরকারের পরেই তাদের স্থান থাকবে। তৃতীয় স্থানে কারা থাকবে? তৃতীয় স্থানে থাকবে হচ্ছে সমাজের কৃষক, শ্রমিক, আপামর জনগণ। এখানেই দ্বিধাদ্বন্দ্বের শুরু। তার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় নম্বরে সৈনিকগণ থাকবে এবং তৃতীয় নম্বরে থাকবে হচ্ছে সাধারণ জনগণ। এই যে সাধারণ জনগণ যদি স্থানের দিক থেকে এত নিচে থাকে, তাহলে তাদের যে অধিকার তারা সেটা পাবে না। আর সৈনিকগণ যদি দ্বিতীয় নম্বরে থাকে, তারা জোর ইচ্ছা খুশি মতো জনগণের উপর বিভিন্ন ভুল কিংবা হচ্ছে এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবে যেটা তাদের জন্য আদৌ মঙ্গলজনক নয়। এবং গণতন্ত্রে যে একটা বিষয় থাকে যে সাধারণ জনগণ নিজের ইচ্ছা মতো নিজের মত প্রকাশ করতে পারে, এই মত প্রকাশের স্বাধীনতা তাদের থাকবে না। পরে যে দার্শনিকগণ আসে তারা এটাকে উৎকৃষ্ট পদ্ধতি বলে নাই, শুধুমাত্র এই যে গণতন্ত্র, সাধারণ মানুষের কথাগুলো, সাধারণ মানুষের অধিকারগুলো খর্ব হবে এই কারণেই। যাই হোক, সক্রেটিসের কিন্তু সুন্দর যুক্তি ছিল। সক্রেটিস কেন গণতন্ত্রকে নিকৃষ্ট একটি ব্যবস্থা বলেছিল?
আমরা তো গণতন্ত্র নিয়ে অনেক নাচানাচি করি, কিন্তু সক্রেটিস সরাসরি গণতন্ত্রকে নিকৃষ্ট একটি ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন। কারণটা কি? তার তো একটা লজিক আছে। লজিকটা হচ্ছে গণতন্ত্র এমন একটা ব্যবস্থা যেখানে কৃষক, শ্রমিক, দার্শনিক বা উঁচু পদের উচ্চ চিন্তাশীল যারা সবাইকে একরকম করে দেখে। আপনি চিন্তা করেন, আপনার গণতন্ত্রে, আমাদের গণতন্ত্রে একজন এমপির ভোটেরও যে মূল্য, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারও সেই মূল্য। কিন্তু তিনি একটা ভুল বলে অভিহিত করেছেন যে অভিজ্ঞ একজন মানুষ সব বিষয়ে কোনটা ভালো কোনটা মন্দ বোঝে, তার ভোট, এবং একজন টোকাই যে কিছুই বোঝে না, অশিক্ষিত মূর্খ, তার ভোট, এটা দুইটারই একই মূল্য রাখে, এটা কিন্তু তিনি কখনো সমর্থন করেন নাই। একটি সমাজে অশিক্ষিত, ভালো মন্দের তফাৎ না করা মানুষের সংখ্যা সব থেকে বেশি থাকে। বুদ্ধিদীপ্ত, এরপরে হচ্ছে দার্শনিক, কবি, শিক্ষক, এরা একটু কমই থাকে। সবসময় সাধারণ মানুষ কিন্তু বেশি থাকে। এখন গণতন্ত্রের ব্যবস্থায় সবার ভোটের সমান অধিকার, সবার সমান অধিকার। এখন একটা নির্বাচনের আগে যারা নেতা গোছের আছে তারা কি করবে? ওই যে সাধারণ মানুষ যারা অশিক্ষিতর সংখ্যা কিন্তু বেশি থাকে। আমি কিন্তু অশিক্ষিত, কৃষক, শ্রমিক বলে একদমই তাদেরকে যে ছোট করে দেখছি এমনটা না, এটা বইয়ের লেখা, ঠিক আছে? যে তারা মানুষ, তারা শুধু মানুষ, ভালো মনের মানুষ, কিন্তু তাদের যে অভিজ্ঞতা, কাকে নির্বাচনে জয়ী করলে লাভ হবে, ক্ষতি হবে, এই যে একটা অভিজ্ঞতা তাদের কিন্তু কম থাকে। কিন্তু সমাজে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু বেশি থাকে। তো এক প্রকার মানুষ এই যে ব্যাপারটা একেই কাজে লাগায়। তারা এই যে সাধারণ অশিক্ষিত মানুষ, তাদের মগজ ধোলাই করে, এই যে রাজনীতি বলেন, এই রাজনীতির মাধ্যমে মগজ ধোলাই করে, সুন্দর বক্তৃতা দিয়ে মানুষের মন জয় করে তারা ভোট নিয়ে তারপরে হচ্ছে ক্ষমতায় আসীন হয়। তাহলে ব্যাপারটা কি হলো? ভালো একজন মানুষ যে মিষ্টি কথা বলতে পারেন না, মানুষের কাছে পৌঁছাইতে পারে না, সে কিন্তু ইনডিরেক্টলি ওই যে সাধারণ মানুষ আছে, অশিক্ষিত আছে, তাদের সাথে সুন্দর করে অভিনয় করে তাদের ভোট নিয়ে নির্বাচনে জয়ী হলো। তাহলে কি হলো? সমাজের ক্ষতি হয়ে গেল। সৎ এবং যোগ্য লোক ক্ষমতায় বসতে পারলো না। ঠিক আছে, এই জন্যই সক্রেটিস বলেছে যে গণতন্ত্র কখনোই উৎকৃষ্ট ব্যবস্থা হতে পারে না। বিশেষ করে সব মানুষের ভোট দেওয়ার অধিকার এবং সব মানুষের ভোটের একই রকম পাওয়ার, সব ভোটের একই মূল্য। সুতরাং ব্যাপারটাই, তার কথারও কিছু যুক্তি ছিল, আবার কিছু অযৌক্তিক ব্যাপারও ছিল। এই জন্যই হয়তো বিতর্কিত হয়েছে তার কথাগুলো, কিন্তু এর মধ্যে অনেক কথা আছে যেগুলো আমি পার্সোনালভাবে আমি তাকে সমর্থন করেছি। শুনতে বা দেখতে খারাপ মনে হলেও আসলেই কিন্তু আমাদের জীবনে খুবই কার্যকর। আমরা সাধারণ মানুষ, আমাদের বাংলাদেশের এই কথা বলি, গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, বস্তিতে সাধারণ এই যে মানুষ আছে, তাদেরকে বিভিন্নভাবে হিপনোটাইজ করে তাদের কাছ থেকে ভোট, ভয় দেখিয়ে ভোট টোট অর্জন করে এই যে ক্ষমতায় যারা যায়, তারা ম্যাক্সিমাম কিছুই, কোনো শিক্ষা নাই, কিচ্ছু নাই, তারাই হচ্ছে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়। এই কারণটাতে সক্রেটিসের কথাগুলো আমি সমর্থন করি। বর্তমান সময় যাচ্ছে খুবই টালমাটাল অবস্থায়, কোন সরকার আসবে, কোন সরকার যাবে, সরকার গঠন যেটাই হয় তারাই খারাপ বের হয়, যারাই ক্ষমতায় যায় তারাই খারাপ বের হয়। এটাই হচ্ছে একটা ব্যাপার, যে ক্ষমতা পেলে তারা ক্ষমতা থেকে সরতে চায় না। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনই। আমাদের সাধারণ মানুষকে আরও জাস্টিফাইড হতে হবে, শুধুমাত্র মিষ্টি কথায় না ভুলে আরও আমাদেরকে জাস্টিফাই করতে হবে, আরও আমাদেরকে কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। তাহলেই আমরা আমাদের এই সমাজটাকে আরও গুছিয়ে সাজিয়ে চিন্তা করতে পারব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।